তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমি বিয়ের অত্যন্ত পক্ষে, করে ফেলতে পারি কখনো। যিনি ভালো কাজ করছেন তিনিই আমার শিক্ষক। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট দিয়ে কিন্তু সমাজকে বিচার করা যায় না, এটা সম্পূর্ণ একটা মিথ্যে সমাজ। একটা কথা বলবো যে ছবি আঁকা আমাকে আহ, এই এতগুলোর দিকে নজর দিতে শিখিয়েছে। নমস্কার, আলাপ টিভির নতুন একটা এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আর আপনাদের সাথে রয়েছি আমি শরীফুল। আর এই মুহূর্তে আমার সঙ্গে যে মানুষটি রয়েছেন, আলাদা করে তার কোনো পরিচয় দেওয়ার দরকার পড়ে না। তিনি অভিনয় থেকে শুরু করে রাজনীতি দুই দিকেই সমানভাবে দক্ষ। তিনি আর কেউ নন, তিনি রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল বাবু, আপনাকে স্বাগত জানাই আলাপ টিভিতে। নমস্কার আলাপ টিভির সমস্ত দর্শক, তাদের ধন্যবাদ, এবং তোমাদেরও যারা অন্যরকম ভাবে যারা দর্শক রয়েছেন, বাংলা ভাষার যারা মানুষ রয়েছেন, তাদেরকে অন্যভাবে এন্টারটেন করবার জন্য। আপনি যেহেতু দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন বা অভিনয় করছেন, সেদিক থেকে আপনার কাছে একটা প্রশ্ন আছে যে একজন শিল্পীর বেঁচে থাকার রসদ কী বলে আপনার মনে হয়? আমার খুব বেসিক ওয়েতে মনে হয়, দেখো, আমি ছোটবেলা থেকে অনেকে জিজ্ঞেস করে, আমি ছবি আঁকি, গান লিখি, গল্প লিখি, অভিনয় করি। অনেকের কাছে এগুলো আলাদা আলাদাভাবে কঠিন। আমার কাছে বা আমাদের এরকম অনেকজন আছে যাদের কাছে এটা আলাদাও নয়, কঠিনও নয়। কঠিন তখন হয় যখন আমার এই মুহূর্তে প্রেমিককে ভালো লাগছে না। যে প্রেমিককে আমার ভালো লাগছে না, তার সঙ্গে একটা সময় 8 ঘন্টা সময় কাটালে মনে হয় যে আমি 8 মিনিটের সময় কাটিয়েছি। আবার যখন ওই প্রেমিককে প্রেমিকার অত্যন্ত বোরিং মনে হবে, যখন সে 8 মিনিট সময় কাটিয়ে মনে করবে আমি 8 ঘন্টা কাটাচ্ছি, মানে বড্ড কঠিন। পুরোটাই ডিপেন্ড করে তুমি যখনই কোনো কিছুকে ভালোবাসছো, সেই ভালোবাসাটা মেকি না আসল, তার উপরে। আমার এই বিষয়গুলোকে ভালো লাগে। আবার অনেকে এগুলো আলাদা আলাদা করে দেখে, আমি খুব একটা আলাদা করে দেখি না। আমার কোথাও মনে হয় যে আমাদের মনের মধ্যে যে নান্দনিক দিকগুলো রয়েছে, যে সফট দিকগুলো রয়েছে, বিশেষ করে আমি তো বলবো যে পশ্চিমবঙ্গের মাটির ক্ষেত্রে, এটা এমন একটা রাজ্য, অন্য রাজ্যের হয়তো মানুষের খাটের নিচে থেকে ধরো চালের বস্তা বেরোতে পারে, আলু পেঁয়াজ আমাদের মায়েরা দিদিরা অনেক সময় রেখে দেয়, ঘরের কোণ থেকে মুড়ে রাখা মাদুর বা শতরঞ্চি এ সমস্ত বেরোতে পারে বাড়ির কোণগুলো থেকে, বসার বা শোয়ার ঘরে। কিন্তু পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, এই জন্মলগ্ন থেকেই মানে প্রথমে বাংলা ছিল, অবিভক্ত বাংলা ছিল, তারপর অনেক রাজনৈতিক ইতিহাস, অনেক রক্তপাত। আমার দেশের রাজনৈতিক ইতিহাস হচ্ছে ধর্মীয় কারণে এবং রক্তপাতের মধ্যে। তা আজকে যারা সেটাকে নিয়ে রক্তপাত কেন, কেন ধর্ম কেন বলে, হয় তাদেরকে খারাপ ভাষায় বলতে হয় ন্যাকা, আর ভদ্র ভাষায় বলতে হয় যে আপনি আপনার দেশ বা আপনার রাজ্য নিয়ে আপনি পড়াশোনাই করেননি। তো যাই হোক, সেটা অন্য দিক। আমাদের রাজ্যেই কিন্তু একমাত্র বোধহয় আমি দেখেছি, অনেক রাজ্যে ঘুরেছি, অনেক দেশেও গেছি সিনেমার কারণে বা সিনেমা সংক্রান্ত ফেস্টিভ্যালের কারণে। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যে কারণের জন্যই বোধহয় কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া এটাকে বলা হয়। আমাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত অধিকাংশ মানুষ যারা, তাদের খাটের নিচে থেকে আলু পেঁয়াজ, খবরের কাগজ, পুরনো জামা কাপড় বা বাতিল হওয়া ফেলে দেবো কেন, আর একটু পেরেক মেরে ছাড়িয়ে নিলে হয়, এমন ছোট ছোট টেবিল চেয়ার টুলগুলো খাটের নিচে রাখা থাকে। তার সঙ্গে সঙ্গে যেটা বোধহয় পশ্চিমবঙ্গের ছাড়া অন্য কোথাও আমি অন্তত দেখিনি, মানে চোখেও পড়েনি কারুর বাড়ি ঢুকে, আমাদের খাটের নিচে থেকে রিড ভাঙা হারমোনিয়াম পাওয়া যায়, খোল ভাঙা তবলা পাওয়া যায়। আমাদের বাড়ির কোণগুলো থেকে, দেওয়ালের যে কোণগুলো থাকে ঘরের, সেখানে মাদুর শতরঞ্চির পাশাপাশি কিন্তু বা তাকে তার ছেঁড়া সেতার বা গিটার পাওয়া যায়। তো আমার নিজের মনে হয় যে ঠিক এই কারণটাতেই
পশ্চিমবঙ্গ আহ, অনেক কিছুর থেকে এগিয়ে রয়েছে। আর আমার এই ভালোবাসা সবটা নিয়েই ভাব প্রকাশ করা। আমি কোনো কিছু দেখলাম, সেটা আমার বলতে ইচ্ছা হলো, সেটা আমি কোনো একটা গান বানিয়ে গান লিখে সেটাও বলতে পারি, সেটা আমি কবিতার মাধ্যমে বলতে পারি, আমি সেই একই ঘটনা আমি কোনো গদ্যের মাধ্যমে, গল্পের মাধ্যমে বলতে পারি, আমি সিনেমার মাধ্যমে বলতে পারি। তো তাই এই বলতে পারাগুলো আমার বেড়ে ওঠার সময় আমি আমার পরিবারের লোকজন, বাবা মা, জেঠু কাকু, পিসি, তো তো তারা কেউ হয় মিউজিক নিয়ে থাকতেন, কেউ তো দারুণ তবলা বাজাতেন, কেউ দারুণ গান গাইতেন, কেউ নাটক করতেন, কেউ ছবি আঁকতেন, আবার কেউ নাটকে ডিরেকশনও দিতেন, কেউ অভিনয় করতেন। তার সঙ্গে সঙ্গে কিন্তু তারা চাকরি বাকরিও করতেন, এমনটা নয় যে তারা বাড়ি বসে এগুলোই করতেন। আবার সক্রিয় রাজনীতির মধ্যেই কিন্তু তারা ছিলেন। তবে সেই সময় তখন রাজনীতিকে আজকের দিনে যেমন দেখা যায় বা অনেকেই বলে পেশাভাবে অনেকে দেখেন, তখন রাজনীতিটা এমনটা তো ছিল না। রাজনীতি মানে ছিল অনেকগুলো মানুষের জন্য আমি যে পদ্ধতিতে কিছু করতে পারবো। এটা আমার দেশের গণতান্ত্রিক দেশের একটা সিস্টেম। আমার দেশে ভালো চাইতে গেলে সরকার পাল্টাতে হয়, বা সরকারকে বোঝাতে হয়, কিছু বলতে হয়। তিনি না শুনলে, তিনি মানুষের কথা না বুঝলে তখন তাকে পাল্টে দেয় মানুষই। যেভাবে আমার রাজ্যে বিভিন্ন সময় মানুষ পাল্টে দিচ্ছে, যে যে দলীয় রঙগুলো আসছে সেগুলোকে পাল্টে দিচ্ছে, মানুষই পাল্টাচ্ছে। তো যাই হোক, সেটা অন্য দিক। কিন্তু এই সব কিছুর সঙ্গে সঙ্গেও কিন্তু সংস্কৃতিটা জড়িয়ে, আর সেটার উপরে ভালোবাসা অনেকের রয়েছে। আমি যদি আমার বন্ধু বলি, ধরো পরমব্রত বা সৃজিত বা কৌশিক গাঙ্গুলি বা অঞ্জন দত্ত, আমায় সত্যজিৎ রায় অব্দি অতদূর যেতে হবে না। আমি যদি আমায় বাদ দিই, তো তাহলে আমার এই বাকি বন্ধুরা কিন্তু তারা কেউ ছবি আঁকতে পারেন, তারা কেউ গান গাইতে পারেন, কেউ মিউজিক দারুণ করতে পারেন, কেউ দারুণ বাজাতে পারেন, আবার তার সঙ্গে সঙ্গে ভালো অভিনয় করছেন, ডিরেকশন দিচ্ছেন, সবটাই রয়েছে। তো এটা শুধু আমার এই চেনা কজন নয়, আমাদের যারা আড্ডা শুনছেন, আমাদের বাড়ির মধ্যেও এমন প্রচুর মানুষ তারা পেয়ে যাবেন যারা দু তিনটে কাজ জানেন, কিন্তু কেউ বলে দিয়েছিল না, এই কয়েকজন তারাই এটা পারবে। তো এমনটা নয়, আমার এই কাজগুলো ভালো লাগে, তাই খুব সহজভাবেই আমি একসঙ্গে করতে পারি। আবার যেমন বললাম, যেমন বেড়ে ওঠা থেকে রাজনীতি এবং শিল্প দুটো একসঙ্গেই আমি ছোটোবেলা থেকে দেখেছি। আমার কাছে কখনো পর্যন্ত মনে হয়নি, বাবা মা শিক্ষক ছিলেন, তারা নেই, এখন মারা গেছেন, তারা বিনা পয়সায় ছাত্র পড়ানো, কে গরিব তার পাশে দাঁড়ানো, আবার একটা সময় রাজনীতির জন্য তাদের উপকারের জন্য দৌড়াদৌড়ি করা, আবার তারা ছাত্র নিয়ে বসে যাওয়া, আবার স্কুলে চলে যাওয়া, এইভাবেই তাদের চলাফেরা ছিল। আবার মা গান গাইতেন, বাবা ছবি আঁকতেন, এই সব কিছুর মাধ্যমে। তো ফলত এই সবকটা ধরন শিল্পের সবকটা, মানে রাজনীতি বা শিল্প, সেটার সঙ্গে একসঙ্গে সময় কাটানো অন্যদের ক্ষেত্রে অসুবিধার হতে পারে, বা অন্যদের ক্ষেত্রে মনে হতে পারে দুটো সাংঘাতিক কাজ, কিন্তু আমার কাছে মনে হয় না। আবার অন্যদের মনে হতে পারে যে যদি শিল্পের মধ্যে কোনো কিছু থাকে, তো তাহলে পার্টিকুলার কোনো একটাই বেস্ট হতে হবে, বা কোনো একটা নিয়ে পড়ে থাকলেই বেস্ট হওয়া যাবে। তো এরম একটা ধারণা, যারা পারেন পারেন, যারা পারেন না পারেন না, এটার মধ্যে কোথাও ব্যর্থতা নেই, বা কোথাও বিরাট বড় আমি অসাধারণ, এটাও যেমন কারুর বলাটা ঠিক শোভনীয় নয়। তো সবটা মিলিয়েই চলে যাচ্ছে, এটাই বলতে পারি। তবে আমি একটা কথা বলবো, যে ছবি আঁকা আমাকে এই এতগুলোর দিকে নজর দিতে শিখিয়েছে। এটা আমার বাবার কাছ থেকেই শেখা, যে যখন আমি মানুষের ছবি আঁকতে শুরু করি, তখনই কিন্তু আমার বাবা বলেছিলেন যে সব থেকে কঠিন জিনিসটায় হাত দিচ্ছিস। আমি বললাম যে কেন? বললো, পৃথিবীর একমাত্র জীব যে নিজের প্রজাতিকে মিথ্যে কথা বলতে পারে, বাকি অন্যান্য কোনো জীবই নিজেদেরকে নিজেরা মিথ্যে বলতে পারে না। তো তাই যা দেখছিস আর যা দেখানো হচ্ছে, এই দুটোর মধ্যে তফাৎ বুঝতে হবে। আর যা ঘটছে বা ঘটানো হচ্ছে, সেটা কিন্তু এই মানসিক হচ্ছে, যেটাকে ভালো করে জানতে হবে। তো তারপরেই কিন্তু আমার এই মানুষের নিয়ে গল্প লেখা,
কবিতা লেখা, সবকটাই তো আমরা যখন গান শুনছি একটা চোখের সামনে ছবি ফুটে ওঠে, একটা ভালো কবিতা বলছে এটা ছবি ফুটে ওঠে, আমরা কেঁদে ফেলি ইমোশনালি বা হাততালি দিয়ে উঠি, তার মানে আমরা দেখতে পাচ্ছি। তো এই দেখতে পাওয়াটাই হচ্ছে কোনোটাই ক্যামেরার মাধ্যমে সিনেমা করে দেখিয়ে দেওয়া হয়, আবার থিয়েটার যখন হয় তখন একটা অন্যরকমভাবে দেখানো হয়, সেটা যাত্রা হোক নাটক হোক তখন একভাবে দেখানো হয়, আবার ছবি এঁকে দেখানো হয়, কবিতার মাধ্যমে দেখানো হয়, গল্পের মাধ্যমে দেখানো হয়। আসলে এই অন্যকে আমার মনের ভেতরে আমি কোন গল্পের জালটা বুনতে পারছি, আমি কোন ঘটনাটা বলতে চাইছি, সেইটার জন্য আলাদা আলাদা মাধ্যমগুলো তৈরি হয়েছে নান্দনিক দিক দিয়ে। সো তাই আমার এগুলোকে নিয়ে আমি কমফোর্টেবল, আমার সময় কেটে যায় এই সব কটাকে নিয়ে, এই আর কি। একদমই। যদি অভিনয় না করতেন তাহলে অন্য কোন পেশা বেছে নিতেন? ছবি আঁকতাম। ছবি আঁকতেন? আপনি ভালো ছবিও আঁকেন। ভালো তো লোকে বলবে, আমি কেন বলবো? আমি অভিনয় করি, ভালো লাগে কিছু মানুষের, তারা এসে বলেন। যখন ছবি আঁকতাম তখনও, এখনও আঁকি, মানে তখন এই প্রতিযোগিতামূলক যে যে জায়গাগুলোতে যেতে হতো, জেলা রাজ্য সর্বভারতীয় স্তর বিভিন্ন জায়গায় গেছি, তো খুব কম মানুষ যারা আমার পুরনো বন্ধু বান্ধব বা খুব ঘনিষ্ঠ তারাই যে আমার ছবি আঁকা সম্পর্কে জানেন, বাকিরা একটু কম জানেন একটু কম জানেন। লেখালেখিটা এখন অনেক লোক জেনে গেছে। যারা স্টার কিডস হয়, যাদের বাবা মায়েরা তারকা হয় বা বিখ্যাত মানুষ হন, তাদের বাচ্চাদের নিয়ে সংবাদ মাধ্যমের একটা একটু বেশি আগ্রহ থাকে। এটার মধ্যে কোনো দোষ নেই, ভুল নেই। মানে কেউ কোনো বিখ্যাত মানুষের সন্তান হয়ে জন্মে সে বিরাট কোনো অপরাধ করেননি। অপরাধ তখন যখন তিনি ওই বিষয়ে, তার বাবা যে বিষয়ে বিখ্যাত তার গুণের জন্য হয়েছেন, তাঁর সন্তান হয়ে গিয়ে যখন আমি প্রবল অযোগ্য, কিন্তু বাবার পরিচিতি বা মায়ের পরিচিতি বা পারিবারিক পরিচিতির সুবাদে আমার স্ট্রাগল করতে হলো না, আমি অথচ যারা বিরাট খেটে পৌঁছলো, যেটা আমার বাবা খেটেছিলেন, তারপর আমার সময়তেই যারা খাটছেন তাদের ঠেলে ফেলে দিয়ে আমি আগে জায়গা করে নিলাম, তখন এই বিভিন্ন রকম কথাগুলো আসে আর কি, নেপোটিজম ইত্যাদি প্রভৃতি আসে টাসে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেটার মানে হয় না। বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ঘটলেও ঘটতে পারে, কারণ ওখানে অভিনেতা বা শিল্পী টিল্পী হয়ে গেলে তার বিরাট বিরাট টাকা ইনকাম, একটা শিল্পপতি অত টাকা কামাতে পারে না, তাই বাবা বা মা চায় ছেলে বা মেয়ে এই প্রফেশনে আসুক। আর আমাদের এখানে একদম ততটা নয়। অভিনয় শিল্পে সঙ্গে যারা জড়িয়ে রয়েছে তার থেকে আরও প্রচুর জীবিকা পড়ে রয়েছে আমার সমাজে, বাংলাতে, পশ্চিমবঙ্গে, যেগুলো তারা করলে আরও অনেক বেশি অর্থ ইনকাম করবেন। তাই জোর করে মুম্বাইয়ের মতো আমাদের বাংলার কোনো শিল্পীরাই তার ছেলে বা মেয়েকে বলেন না যে তোকে অভিনয় আসতেই হবে। তো এটা সব ক্ষেত্রেই হয়, যখন জীবিকা যদি খুব আকর্ষণীয় হয়, বাবা বা মা চান তার যে কোনো সন্তান যেন একটু সুখে শান্তিতে খেয়ে পরে থাকতে পারে। এই খাওয়া পড়ার মধ্যে কিন্তু ডাল ভাত নয়, মুখে বলা হয় দুটো ডাল ভাতের জন্য, আসলে ধরুন তার সঙ্গে ইলিশ মাছ লুকোনো আছে, মেনুতে বলা হচ্ছে না, মাটন আছে, পায়েস আছে, দই আছে, বলা হয় কিন্তু শুধু ডাল ভাতটা, আসলে যাতে ভালো ব্যাংক ব্যালেন্স নিয়ে তার যেন আর্থিক অস্বাচ্ছন্দ্যের মধ্যে সে যাতে না পড়তে পারে। সক্রিয়ভাবে রাজনীতিতে আসার পর অভিনেতা রুদ্রনীল ঘোষের কি ফ্যান ফলোয়িং একটু কমেছে না বেড়েছে? না, এগুলো প্রায় একই থাকে, বাইরে কিছু কথা বলতে হয় তাই লোকে বলে। যেমন ধরুন, আমি যে রাজনৈতিক দলে আমি রয়েছি, তার বিপরীতে তার বিরুদ্ধাচারণকারী অনেক দল আছে যাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হয়, কিন্তু সেখানে যখন কোনো শিল্পী বা কবি বা লেখক বা অভিনেতা রয়েছে, আমি কেন অনেকেই মন দিয়ে সেই কাজ দেখি। মানে আমার প্রচুর বিরোধী দলে আমার ডাইহার্ট খুব ফ্যানেরা রয়েছেন যারা আমার কাজ পছন্দ করেন, প্রচুর নিরপেক্ষ মানুষ তো থাকবেন। এবার আমি যখন আমার কাজটা মন দিয়ে করব না, সে চাই আমি কোনো রাজনৈতিক দলে থাকি বা না থাকি, আমি যখন মন দিয়ে সেই কাজটা করব না, তখন মানুষ আমায় ছুঁড়ে ফেলে দেবেন, এবং আমি সেই ছুঁড়ে ফেলে দেওয়াটাকে অত্যন্ত সমর্থন করি। যে আপনি যদি যে কাজটাই যখন করছেন, হয় সেটা মন দিয়ে করুন, ভালোবেসে করুন, নাহলে করবেন না, আমার নিজে যেটা মনে হয়েছে। তো তাই এই ক্ষেত্রে দর্শক সংখ্যা বাড়লো বা কমলো, সোশ্যাল মিডিয়ায় কমেন্ট দিয়ে কিন্তু সমাজকে বিচার করা যায় না, এটা সম্পূর্ণ একটা মিথ্যে সমাজ। আপনি ধরুন একটি সুন্দরী মেয়ে, ভুল ভাববেন না, ধরে নিন আপনি
অত্যন্ত কাদা প্যাচপ্যাচে রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনি ছবি দিলেন, দারুণ প্রকৃতি। ওই কাদায় যে আছাড় খেয়েছে, যার ওই মেয়েটার সঙ্গে বন্ধুত্ব করার বিরাট ইচ্ছা, কিন্তু পাড়ায় এই ধরনের মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে লোকজন প্যাঁক দিয়ে, আওয়াজ দিয়ে, পিটিয়ে ছাল তুলে দেবে, বা মেয়েটার সঙ্গে গিয়ে আই লাভ ইউ না আই লাইক ইউ বলবার আগে এল 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 করে জিভ একদম কুণ্ডুলি পাকিয়ে যাবে। সে তার এই অবদমিত যে ইচ্ছা, সেইটার বহিঃপ্রকাশ ঘটায় ফেসবুকে গিয়ে, যখন দেখে ওই কাদা যেটা কেউ দুচক্ষে দেখতে পারে না, ওই মেয়েটাকে কমেন্ট করবে লাভলি মাড, ওয়াকিং লাইক এ কুইন, অপূর্ব দেখতে লাগছে। ইভেন সেই মেয়েটা যদি হয়তো সে যদি তার হাঁচির ছবিও দেয় বা ভিডিও দেয়, সে দেখেও বেশ কিছু পৃথিবী আহ্লাদিত হয়ে বলবে এমন হাঁচি, মানে এই যেন রবিশঙ্করের সেতার, এটাও বলবে। তো সোশ্যাল মিডিয়াটা অসম্ভব ইন্টারেস্টিং, পাওয়ারফুল একটা জায়গা। এবার সেটাকে যে যেভাবে ব্যবহার করতে ভালোবাসেন, কেউ অত্যন্ত প্রয়োজনে জানবার জন্য ব্যবহার করেন, আবার কেউ রিউমার ছড়াবার জন্য ব্যবহার করেন, আবার কেউ বাড়িতে সারাক্ষণ, পাড়াতে সারাক্ষণ, অফিসে সারাক্ষণ, হয় বইয়ের কাছে গালাগাল খাচ্ছে, নয় বসের কাছে গালাগাল খাচ্ছে, কাউকে কিছু বলতে পারে না। তখন যেই দেখে অন্য কেউ গালাগাল খাচ্ছে, ও গিয়ে লিখে দিয়ে আসে, যে ওর তো কাউকে বলার নেই, লিখে দিয়ে হাতে রাম করে, জানে না কিন্তু পুরো ঘটনাটা জানে না। আমার সেই মানুষগুলোকে বিরাট মিষ্টি লাগে এবং মজার লাগে। কিন্তু এগুলোকে, এই ধরনের রিউমারকে নিয়েই যখন কারুর কোনো সামাজিক ক্ষতি বা তার জীবনের কোনো ক্ষতি বা আর্থিক ক্ষতি বা কর্মগত ক্ষেত্রে ক্ষতি যদি হয়ে যায়, তখন তো আর সেটা ফেরত দেওয়া যায় না। তাই এই কমেন্টগুলো একটু যারা ভেবেচিন্তে করেন, আমার তাদের একটু বেশি ভালো লাগে, এই আর কি। তো সবটার সঙ্গেই আমাদের থাকতে হয়, সমাজকে বাদ দিয়ে মানুষ নয়। আমি পৃথিবীর যাবতীয় ভালোগুলো আমার কাছে আসবে, আমার একটাও নিন্দে মন্দ আসবে না এমন নয়। মানুষ পৃথিবীতে জন্মালেই তিনি হাজার চেষ্টা করুন বা না করুন, তিনি দারুণ কোনো কাজ করুন বা দারুণ জঘন্য কাজ কোনো করুন বা না করুন, তাকে ঠিক করে মানুষ জানুক আর না জানুক, 50% মানুষ বলবে এই রকম মানুষ হয় না, আর বাকি 50% মানুষ বলবে যে এই রকম শয়তান দুটো হয় না। ওনাকে যত ভালো বলা হচ্ছে অত ভালো উনি নন, ওনাকে যত শয়তান বলা হচ্ছে ততটা শয়তানও উনি নন। তো এটা একটা খুব পার্সপেক্টিভের ঘটনা। কম জেনে বেশি কথা বলার যদি কোনো প্রবণতা থাকে বা তার বলার জায়গা যদি না থাকে, তখন তারা অনেকে করে ফেলেন। আমাদের নিয়ে মাঝে মাঝে হয়তো ট্রোল করা হয়, আমাদের প্রচুর বন্ধুবান্ধবকে নিয়ে। আবার যে ট্রোল করেছে সে আবার পরে আমার কোনো একটা বড় ঘটনায় আপনার মতো লোক হয় না গো, আপনি কি ভগবান গো, আপনি ঈশ্বর গো, এরম টাইপের যখন কথা বলে, আমার তখন তার জন্য মজা লাগে। উল্টে তাকে গালাগাল দেওয়ার, এইটা করা উচিত নয়। তার জীবনে অনেক যন্ত্রণা আছে, সে আমাকে যদি গালাগাল করতে পেরে, তার যদি জীবনের, তার যে ব্যক্তিগত জীবনের যে গালাগালগুলো খেয়েছে সেই যন্ত্রণা থেকে সে যদি একটু নিজেকে মুক্তি পেল মনে করে, এটাই তো আমাকে তাকে সাফল্য দেওয়া। শুধু আমি নয়, যে কোনো মানুষ বিভিন্ন ক্ষেত্রে, আপনি রাজনীতি বলুন, শিল্প বলুন, শিক্ষা জগৎ বলুন, খেলোয়াড় বলুন, অন্তত যাদের সঙ্গে মানুষের ইমোশনাল ইন্টারাকশন অনেক বেশি। আপনি দেখবেন যখন গ্যালারিতে খেলা হচ্ছে, মোহনবাগান ইস্টবেঙ্গল মাঠে, যখন মোহনবাগান ইস্টবেঙ্গল বা মহামেডানের সঙ্গে যখন খেলা হচ্ছে, তখন জীবনে কেটস পড়েনি, জীবনে মাঠে নামেনি, এরম প্রচুর লোক গ্যালারিতে বসে থাকে ক্রিকেট বা ফুটবলে, মার মার এসব বলে, যে জীবনে পাই দেয়নি। যেই গোল করতে পারলো না বা ছয় মারতে পারলো না, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে খিস্তি দেয়, গালাগাল দেয়। তার হয়তো ইচ্ছে ছিল যে আমি যদি খেলতে নামতাম তো তাহলে আমি ম্যারাডোনা হতাম বা পেলে হতাম বা অমুক হতাম তমুক হতাম, বা আমি যদি ক্রিকেট খেলতাম তাহলে সুনীল গাভাস্কর হতাম বা কপিল দেব হতাম বা সচিন তেন্ডুলকর হতাম বা সৌরভ গাঙ্গুলি হতাম। খেলিনি, সেই জন্য আমি হয়নি। যদি আমি পরিষ্কার, আমার বাড়ির সামনে ল্যাম্পপোস্টটা যদি বাড়ির সামনেই থাকতো, বিদ্যাসাগরের থেকেও বড় হয়ে যেতাম। বাড়িতে কারেন্ট থাকলেও ওখানে আমি বই নিয়ে বসে পড়তাম। এরম কেউ ভাবতেই পারেনি, তাকে মানে ভালো লাগে আমার ভাবতে। সম্প্রতি আপনার নতুন সিনেমা ময়দান রিলিজ করেছে। শুভঙ্কর বাবুর চরিত্রে মন কেড়েছে বহু মানুষের। বনি কাপুর আর অজয় দেবগনের সঙ্গে
অভিনয়ের অভিজ্ঞতাটা একটু শেয়ার করবেন আমাদের সাথে। এবং বনি কাপুর প্রযোজক হিসেবে অত্যন্ত জনপ্রিয়, মানে ডেফিনেটলি উনি প্রবাদ প্রতিম নায়িকা শ্রীদেবীকে বিয়ে করেছিলেন, শ্রীদেবীর স্বামী ছিলেন, সেই পরিচয় কিন্তু বনি কাপুরের পরিচয় হয়নি। বনি কাপুর এমন এমন সিনেমা বানিয়েছেন, সেই কারণেই তাই পরিচয় পরিচিতি। যখন ওখান থেকে যখন ফোন আসে, এবং যিনি পরিচালক অমিত রবীন্দ্রনাথ শর্মা, বাধাই হো, যার অত্যন্ত জনপ্রিয় ভারত বিখ্যাত ছবি সাড়া ফেলে দেওয়া, সেই সিনেমার পর কিন্তু উনি ময়দানে হাত দিয়েছিলেন। আমাকে নির্বাচন করা হয়েছিল মানে প্রবল কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে। সারা ভারতবর্ষ জুড়ে 1 বছর ধরে খুঁজে 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 কাস্টিং করা হয়েছিল। এবার আমি ডেফিনেটলি যোগ্যতার সঙ্গে আমি লাক বলে একটা বস্তুকে আমি মানি। এমন নয় যে আমার থেকে আর যোগ্য কেউ পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে ছিলেন না বা নেই। তো ওই মানে অন্য কারুর সঙ্গে না ঘটে খারাপ ঘটনাটা আপনার সঙ্গেই ঘটলো। যে ছেলেটির বাইকে ব্রেক ফেল করলো, আপনার থেকে আগের মোড়ে করতে পারতো, তাহলে উনি অন্য কাউকে ধাক্কা মারতেন। কিন্তু আপনার সামনে যে ব্রেক ফেল করে আপনাকে ধাক্কা মারতে পারলো, এটা হচ্ছে লাক। সে ব্যাড লাক গুড লাক যাই হোক, লাক। লাক কোনটা? যেটা আপনার বা আমার হাতে লেখা নেই, যেটা শুধুমাত্র ওপরবেলায় চুপি চুপি সেট করে রাখেন, এটাকেই লাক বলে বলে আমি জানি। তাই লাকের ওপর জোর দিয়ে আমি কোনো কাজে বিশ্বাস করি না। তো যাই হোক, ডাক এলো, গেলাম, লুক টেস্ট হলো, অ্যাক্টিং টেস্টও দিতে হয়েছিল অবভিয়াসলি, বম্বের এটা নিয়ম। তো তারপর ময়দান করলাম। ময়দানে অজয় দেবগন স্যার এবং গজরাজ রাও, এই ময়দান সিনেমাতে দুটো গুরুত্বপূর্ণ চরিত্র অজয় দেবগন স্যারের পরেই, সেটা গজরাজ রাও এবং আমি, এই দুই খলনায়ক, মানে এখানে ঘুষি মারামারি খলনায়ক নয়, অ্যান্টাগনিস্ট যেটাকে বলে। প্রোটাগনিস্ট অজয় দেবগন স্যার, যিনি স্যার সৈয়দ রহিম সাহেবের চাপা পড়ে যাওয়া জীবনী এবং একটা স্বর্ণোজ্জ্বল ইতিহাসের ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের ঘটনা, সেটাকে নিয়ে সিনেমা। যে ফুটবল মাঠের খেলা আমরা জানি, কোন কোন প্লেয়াররা খেলছে আমরা জানি, তাদের সফলতা বিফলতা আমরা জানি, কিন্তু আসল খেলাটা হয় কিন্তু খেলার মাঠের বাইরে। খেলার মাঠে আমরা বাকি এফেক্টটা দেখতে পাই। সে এটা চমৎকার রকমভাবে যিনি ঘটনাচক্রে, যিনি এত বড় বিখ্যাত সিনেমাটোগ্রাফার, তার নাম তুষার, তিনিও বাঙালি। এখানে কাজ করতে গিয়ে জানতে পারলাম যে বনি কাপুরের সঙ্গে আরও যে ফেসলাইন প্রোডাকশনস, ফেসলাইন ফ্রেন্ডস যারা রয়েছে, তাদের আকাশ চাওলা এবং তাদের সঙ্গে অরুণাভ জয় সেনগুপ্ত বলে যিনি রয়েছেন, তিনিও বাঙালি। এবং মেকআপ আর্টিস্ট যারা ছিলেন, তাদের মধ্যে বাঙালি পেয়ে গেলাম। বাঙালি টেকনিশিয়ানস ছিলেন প্রচুর। বম্বেতে প্রচুর বাঙালি গুণী মানুষ কাজ করেন। আমরা তো যারা শুধু ক্যামেরায় আসেন তাদের চিনি, এডিটিং, গ্রাফিক্স সবেতেই বাঙালি লোকজনেরা ছিলেন, টিমেও ছিলেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর টিমে। সো দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। তবে 2017 থেকে এই সিনেমার কাজ শুরু হয়, আমি 2019 থেকে কাজ করা শুরু করি, কিন্তু কাজ করার পরেই কিন্তু কোভিড চলে আসে। ফলত 2 বছর থমকে থাকে শুটিংয়ের কাজ, ক্ষয়ক্ষতি হয় প্রচুর, কোটি কোটি টাকার বানানো স্টেডিয়াম স্টুডিওর অনেক কাজ, কারণ পুরনো আমলের ঘটনা তো, ওই ঘর বাড়ি জায়গাগুলো সবসময় পাওয়া যায়নি। কলকাতাও মাত্র কয়েকদিনের জন্য শুটিং হয়েছিল, তাই অনেক কিছু বানাতে হয়েছিল। কিছু কিছু সেই সময়কার 1940 বা 60 ওই সময়ের কিছু স্থাপত্য রয়ে গেছে, বিল্ডিংস রয়ে গেছে, কিছু গাড়ি রয়ে গেছে। A.R. রহমানের মিউজিক, মানে আমি লাকি, এদিকে গজরাজ রাওয়ের সঙ্গে অভিনয় করছি, ওদিকে অজয় দেবগন, দুজনেই অসম্ভব পাওয়ারফুল দুজন অ্যাক্টার। আমার সারাক্ষণ মনে হয়েছিল যে এটা তো পশ্চিমবঙ্গের মানুষের, যা সিনেমা দেখে লোকে প্রশংসা করেছেন, এখন অ্যামাজন অ্যাপে রয়েছে, সবাই যারা দেখতে পারেননি তারা বারবার দেখছেন। এত দীর্ঘদিন ধরে একটা সিনেমার ভাইব্রেশন ইদানিং ইতিহাসে খুব কম।
সেই সময় কিন্তু বড়ে মিয়া ছোটে মিয়া রিলিজ করেছিল, টাইগার শ্রফ এবং অক্ষয় কুমার, এই দুজন বড় স্টার, তার সঙ্গে অজয় দেবগানের ময়দান। তো অন্যান্য সিনেমাগুলো এসেছে, অনেকটা মিলিয়ে গেছে, কিন্তু যে সিনেমা বারবার 3 ঘন্টার প্রায় সিনেমা, লোকে দেখে মনে হচ্ছে না আমি 3 ঘন্টার সিনেমা দেখছি, ইমোশনালি অ্যাটাচ হয়ে যাচ্ছে। তো ডেফিনেটলি আমি কৃতজ্ঞ বাঙালি দর্শক এবং বাংলার যারা আমার সহশিল্পীরা রয়েছেন, যারা একসঙ্গে আমরা অভিনয় করি, পরিচালক, লেখক, প্রযোজক, কারণ তারাই আমাকে কাজ দিয়ে বাঁচিয়ে রেখেছেন বলেই বাঙালি দর্শক সেই কাজ দেখে হাততালি দিয়েছেন বা তার ভালো লেগেছে বলেই আমি বারবার আমায় কাজ দিয়েছেন আমার যারা প্রযোজক, পরিচালক। সেই কাজগুলোকে দেখেই কিন্তু বম্বে আমায় জানতে পেরেছে, তাই আমায় সিলেক্ট করেছে। আমি যখনই তাবড় অভিনেতাদের সঙ্গে বিশাল 100 কোটি টাকার অনেক ওপরের ছবি, মানে আমরা ভাবতেই পারি না আমাদের 100টা বাংলা সিনেমা হয়ে যাবে। তো যাই হোক, সর্বভারতীয় ক্ষেত্রে রিলিজ করেছে, বিদেশেও রিলিজ করেছে এই সিনেমা, একটা জাতীয় পরিচিতি, সম্মান, এবং যেভাবে আমাকে আমার টিম থেকে, সেটা বনি কাপুরজি, অজয় দেবগনজি, গজরাজ রাওজি, তারা যেভাবে আমাকে জড়িয়ে ধরেছেন, সেটা কিন্তু খুব একটা বম্বের ক্ষেত্রে আর কি, যারা স্টার কিডস, যাদের সঙ্গে ছোটোবেলা থেকেই বাবা জেঠু কাকুর সম্পর্ক, সেই ছাড়া তারা জড়ায় না। আমার নিজের মনে হয়েছিল এই আলিঙ্গনটা তারা টলিউডকে করলো। রুদ্রনীল ঘোষের আমি যদি এইটুকু সাফল্য হয় আজকে, সেই সাফল্য আমার মনে হয় যে আমার নয়, এটা টলিউড ইন্ডাস্ট্রির সাফল্য। উৎপল দত্ত, বিশ্বজিৎ চ্যাটার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি বাবা, তারপর মৌসুমী চ্যাটার্জি, শর্মিলা ঠাকুর, তনুজা, আগের যে হিরোইন যারা ছিলেন, রাখি গুলজার, বাংলার মেয়ে, ঠিক আছে। দীর্ঘদিন তারপর একটা গ্যাপ গিয়েছিল, সেই গ্যাপটা পূরণ করেছিল দুজন, রাজেশ শর্মা, শাশ্বত চ্যাটার্জি। তারপর আমাদের বেহালার ছেলে দিব্যেন্দু, দারুণ এখন অভিনয় করে বোম্বেতে। তারপর যিশু, তারপর পরম, স্বস্তিকা পাউলি, অনিন্দিতা বলে আমাদের আর এক বন্ধু আছে, ও কাজ করে। আস্তে আস্তে ধীরে ধীরে যখন কাজ হচ্ছে, অনির্বাণও একটা সিনেমা করেছে, যদি অনির্বাণের বা এই সিনেমাগুলোর অনেক আগে, পরমের সিনেমার আগেও, আগে আমার এটা শুটিং হয়েছিল, কিন্তু রিলিজ করেছে পরে, ওই করোনার জন্য এত বাজেটে ওই পরে রিলিজ হলো। তো যাই হোক না, আমার বারবার এসে মনে হয়েছিল যে আমার বাকি সিনিয়ররা বাংলার শিল্পীদের মানে সম্মানকে যেভাবে সর্বভারতীয় ক্ষেত্রে বাড়িয়ে রেখে দিয়েছে, আমি যেন তার এক দানাও যেন কমিয়ে না ফেলি, আমার এইটুকু ভয় ছিল। আমি কত ভালো কাজ করতে পারবো এই দুজন তাবড় একদম বাঘ মার্কা অভিনেতার সঙ্গে, সেটা পরের কথা। আগে ছিল যে আমি আদপেই আমি খারাপ করলে সেটা টলিউডের অসম্মান, আমার পরে যারা কাজ করতে যাবে যে অভিনেতা অভিনেত্রী, আমরা কেউ খারাপ কাজ করলে কিন্তু তার দায় তাদের ওপর পড়বে। फिर से बंगाल से उसको ले रहे हो, इससे पहले रुद्र ने लाया था, बहुत খারাপ অ্যাক্টিং কিয়া, যদি তারা এটা ভেবে নেয় তাহলে সেই ছাপটা যারা আমার পরে যারা বাংলায় দারুণ কাজ করছে যে ছেলে মেয়েগুলো, তাদের ওপরে পড়তে পারি, সব চাপটা ছিল। কিন্তু থ্যাংক গড, ঈশ্বরের আশীর্বাদ, বাংলার দর্শকের আশীর্বাদ এবং বাংলার প্রযোজক, পরিচালক এবং আমার যারা সহ অভিনেতারা রয়েছেন, সিনিয়র জুনিয়র একই বয়সী, তাদের ভালোবাসাতেই বোধহয় এই শক্তিটা আমি পেয়েছি। এবং তারপর অজয় দেবগনজি ছবি রিলিজের দিনেই আমাকে আর একটা সিনেমার অফার দিয়েছিলেন কাজল ম্যাডামের সঙ্গে, অত্যন্ত পাওয়ারফুল অ্যাক্ট্রেস কাজল, কিন্তু যেহেতু সেই সময় ইলেকশনটা চলছিল আর যেহেতু একটু সরাসরি রাজনীতি আমি করি, তো তাই আমি কেন, আমার সিনেমা জগতের অন্যান্য বন্ধুরাও যারা অন্যান্য বিভিন্ন দলে রয়েছে, তারাও কিন্তু ওই সময় কাজ করতে পারেনি, আর এটা বড় অফার ছিল। আমি তবু अजय देवगन सर के बोलूँ, सर बंगाल में इलेक्शन है और हमें पार्टी वर्कर, सो दैट्स वाई मुझे तो काम करना पड़ेगा। तो बोलो हाँ मैं भूल गया था, चलो रुद्रो बाद में काम करते हैं। तो আমাকে এখনও ডাকে, মানে দেখা হলে আর কি ডাকে আর কি, ও শুভঙ্কর জি, আমাকে বলে आपको देख के विश्वास ही नहीं होता, মানে বারবার সামনে যে রুদ্রনীল ঘোষ আর শুভঙ্কর আমার করা যে চরিত্র, একটা মজার, আমার খুব প্রিয় বন্ধু আছে শুভঙ্কর, বম্বেতে থাকে, ওই শুটিংয়ের সময় বিরাট হেল্প করেছিল, মানে একটা বড় চ্যানেলের খুব গুরুত্বপূর্ণ চেয়ারে চাকরি করে মিডিয়াতে,
খুব হেল্পফুল ছেলে। বম্বের সম্পর্কে আদব কায়দা, আমাদের এখানের বাংলায় সম্পর্কগুলো বড্ড বেশি আন্তরিক আন্তরিক আন্তরিক, আর বম্বেতে হার্ডকোর প্রফেশনাল। মানে আমাদের এখানে আমরা কেউ যদি কোনো ভুল করে ফেলি, আমাদের অনেকে ক্ষমা করে দেন, মানে কাজ করার ভুল আমি বলছি। বম্বের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আর বম্বের ক্ষেত্রে তুমি সে স্টারের পরিবার থেকে আসো বা একদম কঠিন জায়গা থেকে লড়াই করে উঠে আসো না কেন, যদি তুমি যোগ্য হও, তোমাকে সারা ফিল্ম ইন্ডাস্ট্রি সবাই মিলে সম্মান করা শুরু করে। পারিশ্রমিক তো ডেফিনেটলি বাংলার তুলনায় আকাশ ছোঁয়া, ভাবাই যায় না। তো এই যে পরিচয় পরিচিতির জায়গা যেটা, সেটা ডেফিনেটলি একটা শিল্পীর ভালো লাগে। তার মাঝখানে আমি আরও দুজন তাবড় অ্যাক্টার, কে মেনন এবং রণবীর শরি, এই দুজনের সঙ্গে একটা বিবিসির একটা ওয়েব সিরিজ, সেটাতে কাজ করেছি। সামনেই আসবে, সম্ভবত আগস্ট সে সময় আসতে পারে। তো ব্যাস এই ধরনের কাজ চলছে। বম্বেতে গিয়ে পড়ে থাকলে অবশ্যই কাজ বাড়তো, আরও অনেক কাজ করতাম, কিন্তু আপাতত ওই বম্বে বাংলাই দেখতে হচ্ছে। সৃজিতের ছবিটা করতে পারলাম না, সত্যি বলে সত্যি কিছু নেই, একটা খুব ইন্টারেস্টিং চরিত্র ছিল, সেটা আমার এক অন্য বন্ধু করছেন। তো আমার নিজের মনে হয়েছে, সেটাও ডিউ টু ইলেকশন, ঠিক আছে, যিনি করছেন আমার নিজের মনে হয়েছে যে তিনিও অন্য রকমের ভালো কাজ করবেন। এমনটা নয় যে আমি করলাম না মানে, তাই প্রত্যেকেই দারুণ দারুণ অভিনেতা কাস্ট করেছে সৃজিত। এরপর দেখি, ওয়েট করছি। আমার সামনে অগস্ট সেপ্টেম্বরই আমার আর পরমব্রতর একটা সিনেমা ছিল হাওয়া বদল, ম্যাসিভ হিট করেছিল। তারপর হাওয়া বদল 2 শুটিং হয়ে গেছে আমাদের, ডাবিংয়ের কাজ শেষ পর্যায়ের কাজ চলছে। আগস্ট সেপ্টেম্বর করেই সম্ভবত বোধহয় রিলিজ করতে পারে। তো সেই সব রয়েছে, আর বাকি অন্যান্য কাজের কথা চলছে, এই নিয়েই রয়েছি। আর বাকি ডেফিনেটলি ভালো কাজ হলে দেখি, শিখি। তার বয়স আমার থেকে বেশি হোক, সমবয়সী হোক বা কম বয়সী হোক, শেখা যে কোনো মানুষের থেকেই যায়, পরিচিত হোক অপরিচিত হোক। তার বয়স কম হলেও তিনি ওই মুহূর্তে আমার শিক্ষক। যিনি ভালো কাজ করছেন তিনিই আমার শিক্ষক, মানে এইভাবে আমি ভাবি, এবং তাতে ডেফিনেটলি ভালো রেজাল্ট পাই। আর আবার বলছি যে কাজ করার সময় খুব ইন্টারেস্টিং কিছু কাজ করবার চেষ্টা রয়েছে, চলছে, প্ল্যানিং রয়েছে, কিছু স্ক্রিপ্টও লিখছি, দেখা যাক কী হয়। প্রথমে থিয়েটার, তারপরে টলিউড, টলিউড থেকে বলিউড, আপনার সফর তো অনেক লড়াইয়ের। কখনো কি গিভ আপ করার কথা ভেবেছেন? লড়াই সবারই সবারই রয়েছে। দেখুন, ওপেন প্ল্যাটফর্ম, সেখানে হয়তো 10টা লোক কাজ করতে পারবে, লড়াই করে 1000টা লোক। এখন লাখ লাখ লোক লড়াই করছে। যেই একটু নিজের কাজে ফাঁকি মারবে, তিনি টেলিভিশনে কাজ করুন, ওয়েব সিরিজে কাজ করুন, সিনেমায় কাজ করুন, মানে যেখানে প্রফেশনাল অভিনয় করা হয়, যে অভিনয় করবার বিনিময়ে পারিশ্রমিক পাওয়া যায়। থিয়েটার, অনেক জায়গায় প্রফেশনাল থিয়েটারের গ্রুপ হয়ে গেছে। সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ কালচার থেকে প্রচুর থিয়েটার গ্রুপকে আর্থিক সহায়তাও দেওয়া হয়। যারা থিয়েটারের অভিনয় করেন তাদেরও একটা মাস মাইনে দেওয়া হয়। কতটা তারা নিজের হাতে পান আর কতটা তার দলেই ইন্টু বিন্টু পাপাস ইন্টু হয়ে যায়, এটা আমি বলতে পারবো না, সে নিয়ে আলাদা একটা দিন বলবেন, কথা বলবো। তো যাই হোক, সেন্ট্রাল গভর্নমেন্টের দিক থেকে কিন্তু বিরাট সহায়তার চেষ্টা আছে থিয়েটারের ক্ষেত্রে। আরও অনেকগুলো জিনিস বাকি রয়েছে, সেগুলো করতে হবে। যারা প্রফেশনাল ক্ষেত্রে অভিনয় করে যারা অর্থ রোজগার করেন, তাদের যদি এক মুহূর্ত তারা ফাঁকি মেরেছেন, এত যোগ্য মানুষ আসছেন, তিনি কিন্তু ছিটকে যাবেই। আর এই ক্ষেত্রে বম্বেতে কিন্তু তাই যত সফলই অভিনেতা বা গায়ক গায়িকা যিনিই হন না কেন, তিনি রোজ মনে করেন আমি আজকে নতুন লড়াই শুরু করলাম, এতগুলো কম্পিটিটর রয়েছে, আমি যদি সামান্য ফাঁকি মারি বা নিজেকে নিয়ে বিরাট গুণী হয়ে গেছি মনে করি, আসলে হয়তো সত্যি তিনি গুণী, কিন্তু যদি মনে করে আমার কাজে ল্যাথার্জি আনি বা অলসতা আনি, পরের দিনই সব শেষ। তো লড়াই সবার ছিল, সবার আছে, প্রত্যেকের লড়াই আলাদা আলাদা রকমভাবে। সেই লড়াইয়ের পেছনে কষ্ট রয়েছে। যে হাসি মুখগুলোকে আমরা পর্দায় দেখি বা সফলতার জায়গায় দেখি, যে কোনো ক্ষেত্রে সেই প্রত্যেকটা হাসি মুখের পেছনে শত কোটি
চোখের জল লুকিয়ে আছে। আপনি বললেন যে আপনার সংসার নেই, কখনো কি মনে হয়নি যে আপনারও একটা সংসার হওয়া উচিত? আমি বিয়ের অত্যন্ত পক্ষপাতী, কিন্তু আমার নিজের মনে হয়েছে যে বিয়েটা করতে গেলে না একটা আহ, আমার শব্দ থেকে আমাদের বলে যে শব্দটা, সেটার না একটু বেশি আহ, গুরুত্ব প্রয়োজন হয়। সেটা মুখে বললে হয় না, একটু ভেতর থেকে আসতে হয়। বিয়ে করা মানে শুধুমাত্র নেক্সট জেনারেশন বা সন্তান উৎপাদনের বৈধ বা আইনি পদ্ধতি এমনটা তো নয়। এর মানেটা অনেক বড়, আজীবন শেষ মুহূর্তের বন্ধুটাকে বা সঙ্গীকে খুঁজে নেওয়া একদম। আহ, তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমি বিয়ের অত্যন্ত পক্ষে, করে ফেলতে পারি কখনো। তবে যাকেই বিয়ে করবো না কেন, আমি বাড়িতে বসে থাকা কোনো নারীকে আমি বিয়ে করতে চাই না। আমি সেই নারীকেই আহ, বিয়ে করব যিনি অবশ্যই আহ, মানে 1,000 টাকা হলেও যিনি পরিশ্রম করতে জানেন, যিনি ঘামের দাম জানেন, যিনি স্ট্রাগলের দাম জানেন। অনেকেই বলে থিয়েটার নাকি অভিনয় শেখার স্কুল, হুম। আপনার কি মনে হয়? না, থিয়েটার অভিনয় শেখার স্কুল না, এটা একটু বেশি আবেগ থেকে বলে ফেলা। থিয়েটার হচ্ছে অভিনয়ের ডিসিপ্লিন শেখার স্কুল, এটা বলতে পারি। থিয়েটার চর্চা আলাদা জিনিস আর অভিনয় চর্চা আলাদা জিনিস। থিয়েটার একটা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে অভিনয় একটা পার্ট, ডিরেকশন একটা পদ্ধতি। সিনেমা শেখা মানে অভিনয় শেখা নয়, অনেকগুলো ডিপার্টমেন্টের কাজ, লাইট, ক্যামেরা, সাউন্ড, যে ছেলেটি ট্রলি ঠেলছেন তিনি, যিনি মেকআপ করছেন, এই প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট অভিনয়ের মতোই, ডিরেকশনের মতোই, রাইটিং এর মতোই আলাদা আলাদা ডিপার্টমেন্ট। তাই থিয়েটার শেখা মানে অভিনয় শেখা নয়, সিনেমা শেখা মানে অভিনয় শেখা নয়, সিনেমা মেকিং। অভিনয়টা একদম আলাদা জিনিস, সেটা শেখা। তবে তার থেকে বড় কথা হচ্ছে যে অভিনয় একমাত্র বস্তু যা শেখা যায় না। অভিনয় তুমি চর্চা করতে পারো, তোমাকে মানুষকে দেখতে হবে, সমাজকে দেখতে হবে। মানুষের প্রত্যেকটা মানুষের তার পেশা অনুযায়ী, তার মানসিকতা অনুযায়ী, তার পরিস্থিতি অনুযায়ী তার একই কথা পাল্টে যায়। আপনি যদি একটা স্মার্ট ছেলেকে জিজ্ঞেস করেন কেমন আছিস, ফাইন ব্রো, হাউ ইউ, এসব করে দেবে, ঠিক আছে। যদি একটা ভদ্র ছেলেকে জিজ্ঞেস করেন যে বাই নেচার ডিসেন্ট কেমন আছেন, আমি ভালো, আপনি। এবার যদি আপনি একটা মানে রকবাজকে জিজ্ঞেস করেন যে কেমন আছেন, বলো এই তুই, এই বলবে। আবার যদি কোনো ভীতু আপনি কোনো ছেলেকে জিজ্ঞেস করেন কেমন আছেন, আমি ভালো আছি, মানে কেন জিজ্ঞেস করবে। তো এরম হাজার ধরনের স্বভাবের মানুষ বিভিন্ন বিষয়ে বিভিন্ন রিয়াকশন দেন, আবার পরিস্থিতি অনুযায়ী। প্রচন্ড স্মার্ট, কি হয়েছে বলে বেরিয়ে যায়। হয়তো তাকে রাত্রিবেলা বললেন শোন না, ছাদের দরজাটা হঠাৎ করে খিল খুলে গেল, করে আওয়াজ আসছে, হ্যাঁ কি হয়েছে বলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ কেন কি হয়েছে। সে পরিবেশ অনুযায়ী পাল্টে যেতে পারে, সে ওইখানে ওই সময় বলবে না এটা। যে হয়তো দেখেন রাস্তায় দাঁড়িয়ে মাস্তানি করছে, ঠিক আছে, মেরে গাল লাল করে দেবো, সে তার গার্লফ্রেন্ডকে গিয়ে বলবে ওই আই লাভ ইউ, এরকম বলবে না। তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী মানুষের নিজের অনুভূতিকে এক্সপ্রেস করবার ধরন আছে। হাত পা নেড়েও হয়, যেগুলো আমরা করছি এতক্ষণ, মুখ দিয়েও হয়, চোখ দিয়েও মানুষ কথা বলে। কেমন আছিস, ঠাস করে জল পড়ে গেল, আপনাকে বলতে হবে না কেমন আছে। আর পরিবেশ মানে নেচার অনুযায়ী, নিজের প্রত্যেকটা মানুষের তো নানান স্বভাব অনুযায়ী এবং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিন্তু এই যে বিভিন্ন বৃত্তের মানুষ, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তাদের রিয়াক্ট করা আলাদা। আর কিছুই নয়, সেটাকে একটু মন দিয়ে ফলো করা, হার্ট দিয়ে ফলো করা, দেখে কপি করা নয়। কেন করছে, এই মানুষটার পিছনের ইতিহাস কি, এ কি সকাল থেকে ভালো করে খাবার দাবার খেতে পায়, নাকি এত পয়সা খাবার দাবার নষ্ট করে, নাকি যতটা পয়সা আছে ততটাই খাবার খেতে পায়, নাকি যতটা খাওয়া উচিত বেচারা ততটাও জোটে না, তারপরেও তাকে জিজ্ঞেস করছি শুকনো মুখে বলছে ভালো আছে কাকু।
তো উই শুড ফিল দ্য হিউম্যান বিং। যে মানুষকে না বাই হার্ট ভালোবাসতে পারবে, তার অভিনয় করা তত বেশি কঠিন হবে। আর যত সে মানুষকে আর তার সমাজকে ভালোবাসতে পারবে, প্রত্যেকটা ঘটনার পেছনে কেন ঘটলো, যদি না সে নিজের মনকে নিজেই জিজ্ঞাসা করে ওই মানুষটা কেন এমনটা করলো। প্রত্যেকটা ঘটনা তুমি দেখবে আমরা যাই করি না কেন, আমরা এমনি কিছু করি না, প্রত্যেক পিছনে কারণ আছে। তো সেই অভিনেতাকে বা সেই লেখককে বা সেই পরিচালক যত বেশি, বিশেষ করে অভিনেতাদের মানুষকে নিয়ে এতটাই সূক্ষ্মভাবে ফলো রাখতে হবে যাতে সে না বুঝতে পারে যে আমি ওকে ফলো করছি। তো তাহলেই ডেফিনেটলি সে যেটা করলে, এবার এইটা আমি আয়নার সামনে চর্চা করি। আয়না, মিরর ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ আস। আমাদের সব বন্ধু মিথ্যে বলতে পারে, আয়না মিথ্যে বলে না। তোকে দারুণ লাগছে কাল যা ইনস্টাগ্রামে ছবিটা দিলি, নিজে ভালো করে আয়নার দিকে তাকিয়ে বলেছিল আমাকে ভূত লাগছে, হয়তো সে বলেছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে পুট করবার পর ওই কিছু পাড়া ভালানি ছেলে বসে থাকে, পাড়ার ভালো হোক বলে বাকি অন্য লোককে কমেন্ট করে, সে বিউটিফুল, ওয়াও, আরো অনেক কিছু লিখে। যাই হোক না কেন, যারা অভিনেতা অভিনেত্রী হতেছে তাদের অনেক বেশি করে মানুষকে তো তারা ফুটিয়ে তুলে, মানুষের চরিত্র। এবার তার নাম একটা, তার বেড়ে ওঠা এক ধরনের, তার বাবা মা এক ধরনের, তার ক্রাইসিস এক ধরনের, কিন্তু সে যে চরিত্র করছে সেই চরিত্রগুলোর নাম আলাদা আলাদা, তাদের বাবা মায়ের নাম আলাদা, তার বাড়ি আলাদা, তার জীবিকা আলাদা, তার খাওয়া পড়া সবকটাই আলাদা। তাই আমার মতো হলে হবে না, বরং ভাবতে হবে আমি অমনটা হলে কেমন করে কথা বলতাম, আমি অমনটা হলে কি রঙের কি ডিজাইনের জামা পরতাম, আমি অমনটা হলে আমার কথা বলার ধরন কেমন হতো, আমার ব্যবহার করার ধরন কেমন হতো। তো আমার এইটুকুই বলবার, যতটুকু বড়দের থেকে শিখতে পেরেছি সেটুকু বলতে পারলাম। রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ কখনো কি ডমিনেট করে অভিনেতা রুদ্রনীল ঘোষকে? একদমই না, বরং আমি এটা বলতে পারবো যে রাজনীতি আমাকে অনেক কিছু শিখিয়েছে। অ্যান্ড থিয়েটার, আমি ছোটবেলায় থিয়েটার এবং রাজনীতি একসঙ্গেই করতাম। দেখো, রাজনৈতিক ক্ষেত্রে না, তোমার যদি মনে, এটা তো রাজনীতির একটা দায়িত্ব, দায়িত্বের সঙ্গে যখন অহংকার মিশে যায় তখন সেটাকে ক্ষমতা বলে, আর তখনই ক্ষতি শুরু হয়। এবার তাই রাজনীতির কাজ করছিস, রাজনীতি করিস, যখনই এটা বলার সঙ্গে সঙ্গে যে এইভাবে বলছে, তার চোখের সামনে কয়েকটা খারাপ রাজনীতির লোকের কিছু খারাপ কাজ করার উদাহরণ চলে আসে এবং সেও মনে করে ও এটা করছে, এটা তার বিফলতা যে ভাবছেন, তাই তো। তো আমি খবরে পড়েছিলাম যে কোন এক মা তার বাচ্চাকে গলা টিপে মেরে ফেলেছে, বা কেউ দেখবে অনেক সময় বাচ্চাকে ফেলে দিয়ে আসে। এই সবকটাই কি বাচ্চা কোথাও ড্রেনের ধারে ফেলে দিয়ে গেছে একই ঘটনা, না তার আলাদা আলাদা কারণ আছে, আলাদা আলাদা বিপদ রয়েছে সেই ঘটনাগুলোর পেছনের গল্প যদি আমরা জানি। এর মধ্যে আমরা কোনো কোনো মাকে দোষ দিতে পারবো তিনি স্বার্থপর, তিনি খারাপ। আবার অনেক মা যে কাজটা করেছেন আমি বলবো হয়তো যে আমি থাকলেও হয়তো এটা করতাম, করে ফেলতাম এই খারাপ বা অপরাধের কাজটা। তাই কোনো একটা কিছুকে দেখে আমি 10টার সঙ্গে মিলিয়ে ফেলবো, এটা যদি আমরা ভাবি, ভুল। এখন সমস্ত টিচাররা রাস্তা দিয়ে হেঁটে গেলেই লোকে সন্দেহ করে, পয়সা দিয়ে যাবি নাকি। এটা দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গের সব থেকে সম্মানের জীবিকা বা প্রফেশন হচ্ছে শিক্ষকতা। শিক্ষক, আমার বাবা মা টিচার ছিলেন, সামান্য মাইনে ছিল, এখন মাইনে অনেক বেশি। সেখানে তো বাড়ির মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য লোকজন অতটা আগ্রহী হতেন না যতটা ওই মাস্টারকে দেখে, যার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিতে চান না, তাকে দেখে সম্মান করতে মানুষ আগ্রহী ছিলেন। কিন্তু তাহলে সম্মানটা ছিল। তাই একই জিনিস একই রকম দেখতে লাগছে বলে সবকটার পেছনে একই ঘটনা রয়েছে, এটা যারা ভাবেন তিনি তার মস্তিষ্ককে সম্মান করছেন না, এটা বলতে পারি। সবকটা আলাদা। টলিউড ইন্ডাস্ট্রিতে আপনার বন্ধুর সংখ্যা কেমন? যথেষ্ট রকম রয়েছে, যথেষ্টই রয়েছে। আমার শুধু অভিনেতা অভিনেত্রী নয়, টেকনিশিয়ান যারা রয়েছেন,
যারা কেউ ট্রলি ঠেলছেন, ক্যামেরা ধরে আছেন, লাইট ধরে আছেন, আহ, যতটা আমার অভিনেতা বা পরিচালক, লেখক তাদের সঙ্গে বন্ধুত্ব রয়েছে, ঠিক তত সংখ্যাই আমার টেকনিশিয়ান যারা রয়েছেন, আহ, আমাদের বিখ্যাত যারা বানান কিন্তু নিজেরা বিখ্যাত হন না, সেই দাদা ভাইদের সংখ্যা অনেক বেশি। কারণ যখন একটা সিগারেট কিনে খাওয়ার ক্ষমতা ছিল না, আহ, তখন এরাই স্টুডিওর কোণে ডেকে নিয়ে একটা বিড়ি দিয়ে বলতো, খাবি? আমার কাজ তাদের ভালো লাগতো বলে। হয় কেউ আমারই বয়সী, কেউ আমার থেকে বড়, জানে যে একদিন তখন সিগারেট কিনে 2 বা 3টে কিনতাম, পকেটে যত্ন করে রেখে দিতাম, অন্য কেউ খেতে খেতে যদি একটু দেয় সেটা দিয়েই চলে যেত। তো তাই যত আমার অভিনেতা অভিনেত্রী বা লেখক পরিচালক বন্ধুর সংখ্যা ততটাই টেকনিশিয়ানদের মধ্যেই বন্ধুর সংখ্যা। দাদা, একজন শিল্পীর শিল্পসত্তায় কি রাজনীতির নিয়ন্ত্রণ থাকা উচিত? শিল্পীর শিল্প সত্তায় দেখো, শিল্প দিয়ে তো রাজনীতিকে বহু সময়তেই ব্যাখ্যা করা হয়েছে। প্রচুর কবিতা আছে, লেখা আছে, সিনেমা আছে, নাটক আছে, থিয়েটার রয়েছে, যেগুলো দিয়ে তো অনেক সময় রাজনীতিটা তো একটা মত, একটা পথ, একটা মতামতের ক্ষেত্রে যে কোনো মতামতকে ফুটিয়ে তুলতে। যেমন প্রচুর গান ছিল একটা সময়, রাজনীতির পক্ষে প্রচুর গান তৈরি করা হতো, কবিতাও ছিল। যদি কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট বলি, সেটাও তো একটা রাজনীতি, মানে শাসকের বিরুদ্ধের একটা গান, তাই না? এবার শাসকের চেহারা পরিবর্তন হয়, শাসক কখনো শোষক হয়ে ওঠে, আবার কখনো বন্ধু হয়। তো ডিপেন্ড আপন যে তার সেটার ক্ষেত্রে পরিষ্কার শিল্প তো ব্যবহৃত হয়। তো শিল্পের তো নামা উচিত, নামেও তো শিল্প, সারা পৃথিবী জুড়ে নেমেছে। আপনি তো অনেক সিনেমাতেই অভিনয় করেছেন, কিন্তু আপনার চরিত্রগুলির মধ্যে আপনার কোনটাকে বেস্ট মনে হয়? জেনারেলি দুটো দুটো ইম্পর্টেন্ট চরিত্রের মধ্যে আমার করা চ্যাপলিন এবং ভিঞ্চিদা। এই চ্যাপলিন সিনেমা চ্যাপলিন আমি ছিলাম, ভিঞ্চিদা আমি ছিলাম। তো আমার এই দুটো চরিত্র করা বেশ কঠিন লেগেছে। এছাড়া অনেক কঠিন চরিত্র অনেক করেছি, যেগুলো খুব মানে হার্ড টু পারফর্ম, খুব খাটতে হয় যেগুলোর জন্য। তো তাহলেও যেগুলো হৃদয়ে থেকে যায়, এমন একটা চরিত্র করছি যেটা মানে আমি তো একটা মানুষ, শিল্পী হলেও আমি পারফর্ম করছি। হ্যাঁ, তুই দেখবি আমাদের বাড়িতে আমাদের মায়েরা আছে, মায়েদের সব খাবারই তৈরি করতে হয় যখন আমরা বায়না করি, এটা খাবো ওটা খাবো। কিন্তু দেখবি যে আমাদের মায়েদের অনেক সময় তারা নিজেরা নিজেদের খুশিতে একটা রান্না করেন, সেটা বেস্ট হয়। এবং সেটা তিনি বলেন, এটা খাবি, একটু বানিয়ে দেবো। এটা আসলে মায়ের ভাল লাগছে নিজের বানাতে। ঠিক তেমনই শিল্পীরও অনেক সময় বেশ কিছু ধরনের চরিত্রের ওপরে ব্যক্তিগত পছন্দ তৈরি হয়, কারণ সেও তো কোথায় একটা দর্শক, পরে গিয়ে, তখন তো দর্শক না, পরে গিয়ে দেখে। তো সেক্ষেত্রে ব্যক্তিগত তো পছন্দই থাকে, কিন্তু অ্যাকচুয়ালি কাজ পার্টিকুলার করার সময় প্রত্যেক চরিত্রকে শিল্পীর ভালোবাসতে হবে। সেই চরিত্র সে ব্যক্তিগতভাবে, ধরুন একজন খুনির চরিত্র অভিনয় করছে, তার মানে আমি খুনি হতে দারুণ ভালোবাসি তা তো নয়। সেই চরিত্রটাকে ভালোবাসতে হবে, সেটাকে পোট্রে করার দায়িত্ব নিয়ে। আর ব্যক্তিগত পছন্দের জায়গা থেকে আমি বললাম, যেমন আমার চ্যাপলিন দারুণ লাগে, মানে সেক্ষেত্রে ভিঞ্চিদার থেকেও আমি আর একটু এগিয়ে রাখবো ওটাকে। যেমন ঋত্বিকের একটা সিনেমা আছে শব্দ, সেখানে তার করা যে চরিত্রটা, তো এরকম হয় কিছু কিছু থেকে যায়, মানুষের মনে থেকে যায়, বা যে শিল্পী পারফর্ম করছেন তার মনেও থেকে যায়। কখনো কোনো সিনেমা ছেড়ে দেওয়ার পরে কি আফসোস হয়েছে যে এটা না ছাড়লে হয়তো ভালো হতো? দেখো, প্রফেশনাল
শিল্পী, আমরা তো প্রফেশনাল আর্টিস্ট। কারণ আমরা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করি, কিন্তু তার মধ্যে আর্টিস্ট শব্দটাকে তো বাদ দিতে পারবো না। এবার প্রফেশনাল আরো অন্য অনেক কিছু হয়, অন্য অনেক কাজ আছে যেটা করলে শুধু পয়সা ইনকামই হয়। এবার সেটা না করে যখন শিল্পের মাধ্যমে কেউ প্রফেশনাল আর্টিস্ট হয়, তখন অনেক সময় সত্যি এমনটা হয়েছে, আমাকে যে পারিশ্রমিক বলছে সেটা আমার পারিশ্রমিক একদম নয়, কিন্তু শিল্পী হিসেবে আমার এই চরিত্রটাকে যা ভালো লেগেছে, তো তাই সেই কম পরিশ্রমে ওই কাজটি করে দিয়েছি, এটা হয়েছে। আবার অত্যন্ত খাজা গল্প যে নিয়ে এসছে, কারণ যে লেখে তার কাছে তো দারুণ মনে হয়। তো যখন আমিও গল্প লিখি, আমার মনে হয় এই রামায়ণ মহাভারতের পর আমি লিখতে পারলাম এই মহাকাব্য, মনে হয়। আসলে যদিও জানি এটা নয়, ভুল, তবুও মনে হয় আমাদের যে কোনো নিজেদের সবকিছুকেই নিজেদের বেস্ট মনে হয়। তো এরকম অনেক সময় হয়েছে, কিন্তু একটু ফিনান্সিয়াল টানাটানি যাচ্ছে, তখন অনেক অপছন্দের গল্পকেও প্রফেশনাল কাজের একদম দোহাই দিয়েই গল্প শোনালো, গল্প ভাল লাগলো না, আমার চরিত্র ভাল লাগলো না, কিন্তু দেখলাম যে ভালো টাকা দিচ্ছে, অনেক সময় সেটা অনেকেই করে ফেলে। তবে এটা খুব কম সংখ্যক শিল্পী আছেন যারা এই বিপদে পড়ে খারাপ কাজ অত্যন্ত আনন্দের সঙ্গে করেন, এমনটাও নয়, বা শুধু প্রচুর টাকার জন্য অসম্ভব খাজা গল্প সেখানেও হ্যাঁ বলে দেন, এই সংখ্যাটা কম হয় না। আমাদের আমাদের হয়তো মনে হচ্ছে যে আমি এই দিনটা ফ্যামিলির সঙ্গে সময় কাটাবো, অফিস যাব না, একটু গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়েছে, বউ বলেছে খিচুড়ি করবে, ছেলে বলেছে বাবা আজকে দুজনে মিলে এটা খেলবো, মনে হচ্ছে অফিস যাব না। তো অফিসে ফোন করে আমি সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গেলাম বলে ঢপ ফপ দিয়ে, আবার কোনো ডাক্তার বন্ধুকে ফোন করে, হ্যাঁ রে কারোর একটা হাঁটু ভাঙা এক্স রে রিপোর্ট আছে, এটা অফিসে দেবো, এটা যেমন করতে হয়, কিন্তু সবসময় তো পারা যায় না, অফিসটা যেতেই হয়, বাচ্চার মুখ স্ত্রীর অনুরোধ সত্ত্বেও যেতেই হয়। ঠিক তেমন আমাদেরও অনেক কিছু করতে হয়, একই আর কি। তবে হ্যাঁ খারাপ লাগে, না করলেই হতো, কিন্তু পাপি পেট কা সওয়াল, আমি তো চুরি করতে বেরোতে পারবো না, তাই না? বা বাকি কোনো শিল্পী তো সেটা পারবেন না, এর বাড়ি থেকে গামছা চুরি, চাকরি চুরি, কি কয়লা চুরি, বালতি চুরি, কি চাকরি চুরি তো পারবে না, তো তাই থেকে কাজটা করতে হয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় যে কেউ ভাইরাল হয়ে যায়, যে চটজলদির জনপ্রিয়তা, এটাকে আপনি কিভাবে দেখেন? ঝুঁকি দেখি খুব। দেখো জনপ্রিয় তো কেউ প্রথমত পপুলার, পপুলারিটি তুমি প্ল্যান করে কয়েক বছরের জন্য আমদানি করতে পারো, যেমন অপশন আছে না বুস্ট করা তোমার পোস্ট, তোমাকে অ্যাকচুয়ালি লাইক মারছে 10টা লোক, 50 টাকা দিয়ে বুস্ট করলে সেটা 100 লোকের লাইক দেখাবে, অনেক লোকের কাছে পৌঁছে যাবে। তো এই দুটোর মধ্যে তো তফাৎ আছে, গাছ পাকা আম তার স্বাদ এবং পুষ্টি, আর কার্বাইডে পাকানো আম কেমিক্যাল দিয়ে, তার স্বাদ এবং পুষ্টি দুটো তো তফাৎ রয়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে বহু অভিনেতা অভিনেত্রীরা হয়তো রাজনীতি সম্পর্কে সম্যক ধারণা বা জ্ঞান না থাকা সত্ত্বেও রাজনীতিতে নেমে পড়ছেন, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? সে যদি কেউ সাঁতার না জেনে যদি ধরো পুকুরে নামে, পুকুরে নেমেই সে হঠাৎ করে দুটো সিঁড়ি নামলো, হঠাৎ করে কি একটা পায়ে ঠেকলো, তুলে দেখলো মুক্ত পেয়েছে, তার জন্য ভালো। কিন্তু তার পরের যে ধাপের সিঁড়িগুলো রয়েছে, সেখানে যে ট্যাংরা মাছ বসে রয়েছে, খাটাস করে কাঁটা মারবে, তেমনটার জন্য প্রস্তুত থাকতে, এটা যে যেভাবে পাচ্ছে। দেখ আমি কোনো কিছু না জেনেই নেমে পড়লাম, আসলে ওই এমএলএ বা এমপি বা অমুক তমুক চেয়ার নেবার জন্য ওই চেয়ারগুলো পেলে কি কি সুবিধে পাওয়া যায় আমরা সবাই জানি, একটা সার্টেন মাইনে ঠিক হয়ে যায়, পেনশন ঠিক হয়ে যায়, আমার বাংলো হয়ে যায়, আরো অনেক স্বাচ্ছন্দ্য ঠিক হয়ে যায়, মাস মাইনে হয়ে যায়।
আহ, কিন্তু আমি কেন এমএলএ বা এমপি হলাম তার আসলে দায় বা দায়িত্ব কি আমি যদি না জানি, তাহলে একদিন না একদিন আমায় গালাগাল খেতেই হয়। তখন সেই গালাগাল খেতে খেতে তারা মনে করেন কেন যে পাপে ভুল করে এটা হয়েছিলাম। না, আমি বলছিলাম না যে তুমি যেটা করছো তুমি সেটা মন দিয়ে করো, যদি করো মন দিয়ে করো, নাহলে করো না। তো যারা এইসব করছেন তারা পরে নিজে ফিল করবেন। তাদের প্রতি আমার কোনো অভিশাপও নেই, আশীর্বাদও নেই। যারা এরকম হয়েছেন তার অধিকাংশ জনই আমার পরিচিত। রাজনীতিতে আসার পর অভিনেতা রুদ্রনীল ঘোষের কি একটু টলিউড থেকে কাজ আসা কমেছে? না না, এমনটা নয়। রাজনীতিতে তো আমি ছোটবেলা থেকে, আমি তো বাকিদের মতো নয়। ঠিক আছে, রাজনীতি রাজনীতি বলে তারা চলে এলাম, আমার তেমন নয়। দেবদূত ঘোষও নয়, বাদশাহ মৈত্র, দেবদূত ঘোষ, আরো কয়েকজন আছে যারা ছোটবেলা থেকেই একসঙ্গে ছাত্র রাজনীতি ইত্যাদি প্রভৃতি আমরা কম বেশি করেছি, প্রত্যেকে বেশি করেছি রাদার বলতে গেলে। আমি স্টুডেন্ট লিডার ছিলাম, ছাত্র নেতা ছিলাম। যাই হোক, তৃণমূল শাসক দল তার বিরুদ্ধে সত্যি কথা যেই বলবে, চোখে আঙুল তুলে যেই তার অন্যায় নিয়ে কথা বলবে, তিনি 100 দিনের কাজ করা গ্রামের শ্রমিক হন বা শহরের সিনেমা বা থিয়েটার করা নাট্যকর্মী বা সিনেমা কর্মী হন না কেন, তার কাজ চলে যাবে। বা আপনি যদি তৃণমূলের শাসক দলের চুরি নিয়ে যদি কথা বলেন, আপনি যদি সবজিওয়ালা হন, আপনি সবজি বিক্রি করতে পারবেন না। আপনার দোকান হোক, আপনার দোকান বন্ধ করে দেওয়া হবে। আপনি যদি চাকরিজীবী হন, কলকাতা শহরে সিএসসি কে দিয়ে, মিস্ত্রিকে ডাকিয়ে, হয় আপনার শুনেছি লাইন কেটে দেওয়া হয় কারেন্টে, আর না হলে কলের লাইন খারাপ করে দেবে। নে শহরে পুকুর নেই, কোথায় চান করবি কর, বউ বাচ্চা নিয়ে। তো ফলত আমার কাছে তো ডেফিনেটলি 2020 পর থেকে তো আপনারা সেভাবে দেখতে পান না। ফাঁক ফোকর দিয়ে 2-1টা বেরিয়ে যায়, 2-1জন সাহসী পরিচালক প্রযোজক বন্ধু রয়েছে, তারা নিয়ে ফিয়ে ফেলেন। আর যারা নেন না তারাও আমায় ফোন করেন, দুঃখ প্রকাশ করেন। তারা অতটা হিম্মতওয়ালা নয়, তারা তৃণমূলকে ভয় পায়। তৃণমূল মানেই হচ্ছে শুঁয়োপোকা, গায়ে লাগলেই চুলকে চুলকে ঘা হয়ে যাবে। তো ফলত তারা সরে থাকে। এটা তাদের ইচ্ছে, তাই তাদের আমি তো ভীতু বলবো না। একটু হলেও কমেছে বলছি। একটু কেন, অনেক কমে গেছে। একটু হলেও মানে প্রচুর কমে গেছে। আগে ধরুন বছরে তো 12 মাসের মধ্যে শুটিং করতাম অবশ্যই 10 মাস, 11 মাস শুটিং তো করতাম। তা এখন শুটিং করছি 2020, 21, 22 কেন 23-এর হাফ অব্দি তো পুরো 12 মাসই বসা ছিল, প্রত্যেক বছর ঘরে বসেছিলাম। 2023-এর শেষের দিক থেকে ওই 12 মাসের মধ্যে কাজ করেছি 2 মাস বা 3 মাস, মানে 2 মাস বা 3 মাসের রোজগার দিয়ে চালাতে হয়েছে। যদি চাকরি চুরি, কয়লা চুরি, এইগুলো বিদ্যাগুলো শিখে নিতে পারতাম, হাত একটু কালো হতো, নাম একটু খারাপ হতো, কিন্তু রোজ ইলিশ মাছ, খাসির মাংস, বিরিয়ানি এসব খেতে পারতাম। কিন্তু সেগুলো খাওয়ার আমার ইচ্ছা হয়নি। তার থেকে মুড়ি খাচ্ছি চানাচুর দিয়ে, ভালো, অসুবিধা হয়, কোনো গ্লানি নেই, আনন্দে আছি। বরং যারা এসব করেছে রোজ টেনশন, এই ইডি ঢুকলো কিনা, এই সিবিআই ঢুকলো কিনা, এই ধরা পড়ে গেলাম কিনা। এসব হয়তো মাঝে মাঝে শুনেছি তৃণমূলের একটা নেতা পাশ ফিরতে গিয়ে বউয়ের মুখ দেখে এই ইডি সিবিআই বলে লাফিয়ে ওঠে। তারপর বউ বলে না না আমি গো। তারপর আবার তাকে ভুল বুঝিয়ে ঘুম পাড়াতে হয়। যদি কেউ চুরি না করে থাকেন তিনি শান্তিতে ঘুমোবেন, যদি অন্যায় না করে থাকেন তিনি যে কোনো রাজনৈতিক দলেরই নেতা হন, তিনি শান্তিতে ঘুমোবেন। আর তিনি যদি পাবলিকের জমি, চাকরি বাকরি, বালি, কয়লা, পাথর, রেশন চুরি, চাল চুরি, ডাল চুরি, মিড ডে মিল চুরি যদি টাকা মেরে থাকেন, তিনি কেন ঘুমোবেন? তার তো জেলে থাকবার কথা, তাই না? ওই আর কি। তোমাদের সকল দর্শক যারা আমাদের কথা শুনলেন তাদের প্রত্যেকে ধন্যবাদ। হতে পারি আমরা যে কোনো রাজনৈতিক দলকে বা পথকে আমরা সমর্থন করি বা করি না, মানে আমাদের একসঙ্গে ভালো থাকতে হবে। চুরিটা আমাদের পশ্চিমবঙ্গের পরিচয় নয়। যে দলের ক্ষেত্রে যাই অভিযোগ উঠুক না কেন, চোরেদেরকে জেলে পুরতে হবে, তিনি যে রাজনৈতিক দলের সঙ্গেই থাকুন না কেন।
চুরির পক্ষে, হিংসার পক্ষে যাতে আমরা কথা না বলি, এটাই বলবো।